আরআরবি এনটিপিসি 2024 এক্সামকে যারা পাখির চোখ করে রেখেছো তাদের জন্য এই ভিডিও কিন্তু প্রচুর হেল্পফুল পাবে। দেখো, এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে পরীক্ষার ধাপ কি ছিল, সিলেবাস কি কি আছে, বিগত বছরের প্রশ্ন কিরকম এসেছিল, কোন টপিক আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল, কাট অফ অ্যানালাইসিস আমরা পুরোটা করব। ফ্রিতে মক টেস্ট কোথা থেকে দেবে, তার বেস্ট সোর্স কি আছে, পেড মক টেস্ট কোন ওয়েবসাইট থেকে দিলে সেটা সব থেকে বেটার হবে, এক্সাম রিলিভেন্ট কোশ্চেন আমরা পাবো। এবং ফ্রিতে যদি আমরা বেস্ট কন্টেন্টের কথা বলি, সেটা স্টাডি মেটেরিয়াল হোক অথবা আমাদের কাছে ইউটিউব কোনো চ্যানেল হোক, যেখান থেকে আমরা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আমরা কনসেপ্ট শিখতে পারবো, সমস্ত কিছু নিয়ে একদম ডিটেলস ডিসকাশন এটা করব। হয়তো ভিডিওটা প্রচুর লেন্দি হবে, সো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখো, তোমাদের প্রিপারেশন অনেক বেশি বুস্ট হবে এবং অনেক বেশি হেল্প করবে। দেখো, সবার প্রথমে এটা বলি, যাদের কাছে একদম রোড ম্যাপ ক্লিয়ার আছে, তোমরা একদম ফিক্সড করে নিয়েছো, একদম ফিক্সড রুটিন ওয়াইজ তোমরা প্রিপারেশন করছো, তাদের জন্য মনে হয় না যে আর অন্য কিছু দেখার প্রয়োজন আছে, তারা চাইলে ভিডিও স্কিপ করতে পারো। বাট যারা এখনো আগোছালো আছো, কোথা থেকে পড়বে, কি পড়বে, কোনটা পড়বে, মক কোথা থেকে দিচ্ছ, এই কদিন টাইমে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে, সমস্ত কিছু নিয়ে যদি ডাউট থেকে তাহলে তাহলে এই ভিডিও তোমাকে কিন্তু প্রচুর হেল্প করবে। ঠিক, সবার প্রথমে দেখো যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে আমাদের এক্সামের সিলেবাস। যদি আমরা দেখি সিবিটি 1 এবং সিবিটি 2, অনেকে এটা বলে যে সিবিটি 1 হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার এবং সিবিটি 2 আমাদের কাছে কি মেন ইম্পর্টেন্ট পার্ট, যেটাতে আমরা চাকরিটা পাবো। বাট কথা হলো, তুমি যদি সিবিটি 1-এ পাস না করতে পারো, যদি কোয়ালিফাই না করতে পারো, তাহলে সিবিটি 2-তে তোমার যাওয়ার কোনো প্রশ্নই নেই। সো সিবিটি 1 তোমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, সিবিটি 2 তোমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। দু জায়গাতেই তোমাকে কিন্তু সেম জায়গাতেই পজিশন রাখতে হবে। ঠিক, দেখো, যদি আমরা সিবিটি 1-এর সিলেবাসে আসি, সিবিটি 1-এর সিলেবাসে আমাদের কাছে কি কি থাকে, যে জিকে থাকে 40 নাম্বার, ম্যাথ থাকে 30 এবং রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি, সেখানে আমাদের কাছে 30 নাম্বারের। এবং টোটাল টাইমের কথাতে যদি আমরা আসি, টাইম আমরা কত পাই না 1.5 ঘন্টা বা 90 মিনিট আমরা টাইম পাই। 100টা কোশ্চেন আমাদের কাছে থাকে, 100 মার্কসের কোশ্চেন বা 100টা কোশ্চেন আমাদের কাছে থাকে। আর এখানে আমরা সলভ করার জন্য টাইম কত পাই না 90 মিনিট আমরা টাইম পাই। এবার যদি তুমি সিবিটি 2 এর দিকে তাকাও, যেটাতে আমরা ফাইনাল সিলেকশন পাবো, সেক্ষেত্রে দেখো কি হয়েছে, জিকে এখানে যেরকম 40 ছিল সেটাকে আমাদের 10 বাড়িয়ে 50 বা 50 করেছে। ম্যাথকে দেখো আমাদের 5 বাড়িয়ে 35 হয়েছে, রিজনিংকে 5 বাড়িয়ে 35 হয়েছে এবং টোটাল আমাদের কাছে মার্কস এখন দাঁড়াচ্ছে কত না 120 বা 120 মার্কস। বাট টাইমের যদি আমরা কথা দেখি, টাইম কিন্তু আমাদের কাছে কি থাকে না সেম থাকে, এই 90 মিনিট টাইম কিন্তুই আমরা এখানেও পাবো। তো এটা দেখে সিলেবাস দেখে দেখো আমরা আপাতত আইডিয়া কি লাগাতে পারি। তুমি যদি ডিটেল সিলেবাস দেখো, যেটা আমরা পরের পেজে গিয়ে ডিসকাশন করবো, যে ম্যাথের কোন কোন টপিক আমাদেরকে পড়তে হবে বা নোটিফিকেশনে আমাদের কাছে কি সিলেবাস মেনশন করে দেওয়া আছে, রিজনিং এর ক্ষেত্রে বলো বা জিএস এর ক্ষেত্রে বলো, সমস্ত ক্ষেত্রে তুমি যদি দেখো সিবিটি 1 সিবিটি 2 এর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। কিন্তু যদি আমরা এখানে নাম্বার অফ কোশ্চেনের কথা ভাবি, সিবিটি 1 এর ক্ষেত্রে যেরকম আমরা 100টা মার্কসের কোশ্চেন বা 100টা কোশ্চেন 90 মিনিটে সলভ করছিলাম, মেন এক্সামে গিয়ে বা সিবিটি 2-তে গিয়ে আমাদেরকে কিন্তু সেই 90 মিনিট টাইমই থাকছে, সলভ করতে হবে কতগুলো কোশ্চেন, দেখো 120টা কোশ্চেন। সো পড়বো তো দু জায়গাতে আমরা সেমই, কিন্তু কোশ্চেন যদি আমাদেরকে একই সময়ের মধ্যে, যেটা আমরা প্রথমে করছিলাম 90টা, তার থেকে আরো 30টা কোশ্চেন বেশি সলভ করতে হয়, সো আমরা কি বলতে পারি যে খেলা মেন্সে আমাদের কাছে চলবে, সেটা কিন্তু কিসের না স্পিডের। ঠিক, তো যার স্পিড সব থেকে বেশি ভালো হবে সে তত তাড়াতাড়ি বেশি কোশ্চেন সলভ করতে পারবে। আদারওয়াইজ দেখবে ক্লার্কশিপে যেরকম কোশ্চেন আমরা দেখছিলাম, যে অনেকেই কমেন্ট করছো স্যার আমরা ক্যালকুলেশন করতে পারছি না, টাইম কুলাচ্ছে না, সমস্ত ম্যাথ সলভ করতে পারছি না। সো ওই রকম লেভেলের ম্যাথই যদি আমরা সমস্ত কিছু সলভ না করে দিয়ে আসতে এক্সামে, তাহলে রেলের এক্সামে তো নিশ্চয়ই তোমার অতটাও ইজি কোশ্চেন আসবে না, যেখানে তোমাকে অ্যাডভান্স ম্যাথ পড়তে হবে। তুমি যদি রিজনিং এর কোশ্চেন দেখো, সেখানে তোমাকে ভাবাবে পাজলের কোশ্চেন করতে হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তার সাথে তোমার সমস্ত টাইপ মানে লজিক্যাল রিজনিং এর কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। তো এখানে দেখো মেন যে ফান্ড আমাদের কাছে চলবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে স্পিড। স্পিড এবং অ্যাকিউরেসি কিন্তু তোমার মেন পরীক্ষাতে যার বেশি ভালো থাকবে তাকে কিন্তু সামনের দিকে এগিয়ে রাখবে। সো ডিটেলস দেখো সিলেবাস যদি আমরা ডিসকাশন করতে চাই, কি কি টপিক আমাদের কাছে পড়তে হয়, যেই 3টে পার্ট আমরা বললাম, ম্যাথ, রিজনিং এবং জেনারেল স্টাডিজ বা জিকের মধ্যে বা জিএস এর মধ্যে। দেখো, ম্যাথের ক্ষেত্রে সিলেবাস যেটা নোটিফিকেশনে মেনশন আছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম এন্ড ওয়ার্ক। সো মুদ্রা কথা হলো যে তুমি যদি সিলেবাসের দিকে তাকাও, যাই এক্সাম আমরা দিই না কেন, ব্যাংকটাকে সাইডে রাখলে তুমি এসএসসি বলো অথবা তুমি রেল বলো, সিলেবাস কিন্তু মোটামুটি আমাদের সব সেম থাকে। দুটো পার্ট আমাদেরকে পড়তে হয়, একটা পার্টে আমরা অ্যারিথমেটিক পোর্শনকে কভার করি, আরেকটা পার্টে কি না আমরা অ্যাডভান্স পোর্শনকে কভার করি। দেখো, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সিবিটি 1 এর ক্ষেত্রে তোমার অ্যাডভান্স ম্যাথে হয়তো তুমি প্রতিটা শিফটেই 2 থেকে 5টা কোশ্চেন, 2 থেকে না একটু বেশি ধরো,
3 থেকে 7টা কোশ্চেন তুমি পেতে পারো, বাট যখন তুমি মেন্স এক্সাম দেবে তখন এটারই ভ্যালু কিন্তু 10 থেকে 12টা কোশ্চেন তোমার কাছে হবে। এবং ইম্পর্টেন্ট টপিক দেখো যদি বলি, সিবিটি 1 এবং সিবিটি 2 এর রেসপেক্টে রেলে কিন্তু ভুরি ভুরি তোমাকে কোথা থেকে কোশ্চেন দেয়, এই এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স থেকে তোমাকে কোশ্চেন দেবে। তুমি দেখবে প্রতিটা শিফটেই মিন, মিডিয়ান, মোড এখান থেকে আমাদের কোশ্চেন থাকবে। আচ্ছা, ম্যানসুরেশন 2D এবং 3D হয়তো ডেপথে কোশ্চেন এসএসসির যেরকম মেন্সে ধরে নাও সিজিএল হয়, অতটা হয়তো ডেপথে কোশ্চেন না জিজ্ঞাসা করলেও আমাদেরকে কিন্তু ফর্মুলা বেস কোশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক? সো ফর্মুলাকে তোমাকে সবসময় মুখস্থ রাখতে হবে, রিভিশন রাখতে হবে। অ্যালজেব্রা বলো অথবা তুমি জিওমেট্রি বলো বা ট্রিগোনোমেট্রি বলো, এর কিন্তু ফর্মুলা বেস যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার এখানে আসে। তো ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র অ্যারিথমেটিক না, অ্যারিথমেটিকের সাথে সাথে আমাকে কি করতে হবে না, অ্যাডভান্স পোর্শনটাকেও সুন্দরভাবে কভার করে নিয়ে যেতে হবে, তবেই তুমি ম্যাক্সিমাম মার্কস অ্যাচিভ করতে পারবে। কেন ম্যাক্সিমাম মার্কসের কথা বলছি তার কারণ দেখো, যখনই আমরা কাট অফ নিয়ে ডিসকাশন করব সেইখানে গিয়ে কিন্তু আমাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হবে যে কোন জায়গা থেকে কত মার্কস ক্যারি করলে আমি সেই কাট অফের জায়গাটাতে পৌঁছতে পারবো বা তার উপরে আমি বিলং করব, ঠিক? সো ম্যাথের ক্ষেত্রে সবসময় দুটো জিনিস মাথায় রাখবে, শুধুমাত্র অ্যারিথমেটিক পড়ে কিন্তু আমাদের হবে না, তার সাথে সাথে অ্যাডভান্স ম্যাথটাকেও আমাকে কভার করে নিয়ে যেতে হবে। এবং যখন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করবে, বাট অ্যানালাইসিস করে এটা তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু অ্যাডভান্স ম্যাথটাকেও তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, যেখানে ফর্মুলা বেসিক কোশ্চেন দেবে, অতটা ডেপথ তোমাকে কোশ্চেন দেবেও না, কিন্তু এই ফর্মুলা বেস কোশ্চেনগুলোকে তোমাকে বারবার রিভিশন করে করে প্র্যাকটিস করে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো যদি আমরা টপিকে আসি বা সাবজেক্টে আসি, যেটা হচ্ছে রিজনিং। রিজনিংও দেখো যদি আমরা পার্ট দেখি, দুটো পার্ট আমাদের কাছে হয়। একটা পার্ট আমরা কি জানি যে নন ভার্বাল রিজনিং হয়, আরেকটা পার্ট আমাদের কাছে কি হয় না ভার্বাল রিজনিং হয়। এই নন ভার্বাল রিজনিং বা ভার্বাল রিজনিং এর ভেতরেই তুমি আবার লজিক্যাল রিজনিংটাকেও আনতে পারো, এবং রেলের কিন্তু ম্যাক্সিমাম শিফটেই তোমার কাছে এই লজিক্যাল রিজনিং থেকে কোশ্চেন দেয়, 3 থেকে 5টা কোশ্চেন কিন্তু লজিক্যাল রিজনিং থেকে দেয়। আর এই লজিক্যাল রিজনিং এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারতে কিন্তু তোমার অ্যাকিউরেসি মেনটেন করা খুব চাপ হয়ে যায়। কোথা থেকে কোশ্চেন দেবে দেখো, এইগুলো, এই স্টেটমেন্ট কনক্লুশন বলো, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন বলো, ডিসিশন মেকিং বলো, ঠিক? সো এই জায়গাগুলো দেখো আমাদের কাছে কি হয় না লজিক্যাল রিজনিং থেকে কোশ্চেন আসে, যেখানে এক্সামিনার কি রেসপেক্টে সেই কোশ্চেনটাকে দিয়েছে তার মাইন্ড যদি আমরা রিড না করতে পারি, আমাদের কাছে কি হয়ে যায় না অ্যাকিউরেসি কিন্তু পুরোপুরি খারাপ হয়ে যাবে এবং কোশ্চেন তুমি ভুল করে দিয়ে আসবে। ওকে, সো এখানে যদি তুমি ইম্পর্টেন্সের কথা বলো যে কি কি, দেখো বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আমাদের কাছে আছে, যেমন প্রতিটা তুমি শিফটেই কোডিং ডিকোডিং এর কোশ্চেন পাবে, নাম্বার সিরিজের কোশ্চেন পাবে, দেন তুমি যদি বলো আমাদের কাছে সিলোজিমের কোশ্চেন তুমি পাবে, ব্লাড রিলেশন কোশ্চেন পাবে, ডিরেকশন ডিস্টেন্সের কোশ্চেন পাবে, এইগুলো তো ইম্পর্টেন্স তোমার কাছে হবেই। বাট প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে ফাইনাল সিলেকশন যদি জায়গা পেতে চাও তাহলে এই লজিক্যাল রিজনিং এর পার্টটাকে কিন্তু সমানভাবে প্রিপারেশনের সময় প্র্যাকটিস করে নিয়ে চলো, কারণ যত বেশি কোশ্চেন তুমি ঘাঁটবে, যত বেশি কোশ্চেন তুমি এই লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করবে, তত বেশি কিন্তু তুমি এক্সামিনার কিসের রেসপেক্টে কোশ্চেনটা তোমাকে দিয়েছে সেই মাইন্ডটাকে তুমি রিড করতে পারবে, এবং যত বেশি তুমি রিড করতে পারবে ততই তোমার অ্যাকিউরেসি ভালো হবে, আদারওয়াইজ কিন্তু তোমার নেগেটিভ আসবে, ঠিক? সো এই পার্টটাকেও তোমাকে সমানভাবে নিয়ে যেতে হবে। চলো নেক্সট দেখো, যদি নোটিফিকেশনে আমরা দেখি যে জিএস, এত বড় একটা সিলেবাস জিএস এ মেনশন করে দেওয়া আছে, কিন্তু তুমি যদি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করো, সব থেকে বেশি যদি আমরা কোশ্চেনের কথা দেখি, দেখো এই যে সিলেবাস আমাদের কাছে আছে সেটাকে যদি আমরা পুরোপুরি ভেঙে নিই, আমরা কি জানি যে আমাদের সব থেকে মেন পার্ট যেটা আসে সেটা হচ্ছে কি, যেটা বেশি এসেছিল প্রিভিয়াস ইয়ার মানে 2019 সালের এক্সামের রেসপেক্টে আমি বলছি, সব থেকে বেশি কোশ্চেন এসেছিল স্ট্যাটিক জিকে থেকে। স্ট্যাটিক জিকে থেকে যদি 40 নম্বরে তোমার কাছে কোশ্চেন এসে থাকে, তুমি প্রতিটা শিফটে স্ট্যাটিক জিকে 10টা থেকে 12টা কোশ্চেন পাবেই একদম মাস্ট। তো স্ট্যাটিক জিকে হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে তোমাকে কভার করতে হবে। এবার স্ট্যাটিক জিকের ক্ষেত্রে দেখো যদি আমরা দেখি যে এর ভেতরে সমস্ত কিছু পোর্শন তোমাকে কভার করে চলতে হবে। কি কি আসতে পারে, যেমন ধরো স্ট্যাটিক জিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যে বিভিন্ন ড্যান্স যেগুলো আছে সেগুলো তোমাকে কভার করতে হবে, বিভিন্ন আর্ট অ্যান্ড তার পার্সোনালিটিস তোমাকে কভার করতে হবে, ঠিক? নেক্সট দেখো আমরা এটা বলতে পারি বিভিন্ন অ্যাওয়ার্ড, কোন ফিল্ডে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা আমাদেরকে কভার করতে হবে, বিভিন্ন মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, বিভিন্ন মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমাদেরকে কভার করতে হবে, ডিফারেন্ট ফেস্টিভ্যাল কোথায় কোন ফেস্টিভ্যাল কোন স্টেটে পালন করা হয় সেই ফেস্টিভ্যালগুলো দেখো আমাদেরকে কভার করতে হবে। দেন যদি আমরা আসি ডিফারেন্ট স্পোর্টস কোথায় খেলা হয় সেই প্লেসের নাম, কতজন পার্সন সেই খেলাতে খেলে, কি কাপ মানে কি ট্রফি কোন স্পোর্টসের জন্য দেওয়া হয়, এই পুরো পার্ট মানে পুরো স্পোর্টসের পার্টের কথা আমরা বলছি। ডিফারেন্ট সংস আমাদেরকে, স্লোগান যদি বলো কে কোন স্লোগান দিয়েছিল, কে কোন সং গেয়েছিল, এগুলো আমাদেরকে কভার করতে হবে। দেন যদি আমরা আসি বিভিন্ন
যে ইম্পর্টেন্স পেন্টিংগুলো হয়, যেমন মধুবনী কোথাকার, কোন স্টেটের আমাদের কাছে পেন্টিং, এগুলো আমাদেরকে কভার করতে হবে। ড্রেস, বিভিন্ন নাচের যে ড্রেস সেগুলো আমাদেরকে কভার করতে হবে। ডিফারেন্ট ট্রাইবস যেগুলো হয়, যে কোন কোন স্টেটের যে ডিফারেন্ট ট্রাইবসগুলো আমাদের কাছে আছে, কোন স্টেটের সাথে বিলং করে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। এরপর দেখো যদি আমরা আসি স্ট্র্যাটেজিকের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট কি আছে না, ফার্স্ট ইন ইন্ডিয়া অথবা ওয়ার্ল্ড, সেটা মেল হোক বা ফিমেল হোক, এটা আমাদেরকে কভার করতে হবে। ডিফারেন্ট টাইপের বুকস এবং অথার, অনেক বড় দেখো হিউজ চ্যাপ্টার। কেন বলি, কারণ বুকস এবং অথার প্রতি বছর প্রতি মাসে মাসে তুমি দুটো তিনটে করে পাবে। সো বুকস এবং অথার এটা তোমাকে কভার করতে হবে। এটাকে একটা কারেন্ট ইভেন্টের পার্ট বলতে পারো, যেটা সবসময় চেঞ্জ হতেই থাকে। তোমাকে সামনের দিকে চেঞ্জ হতে থাকে মিনস সামনের দিকে নতুন নতুন করে তোমার অ্যাড হতে থাকবে, এটাকে তোমাকে কভার করতে হবে। ঠিক, এরপর দেখো তোমাকে ফেমাস কোনো পার্সোনালিস্ট তোমাকে কভার করতে হবে। ইম্পর্টেন্ট ডেট ইম্পর্টেন্ট ডে, এগুলো তোমাকে প্রতি মাসে মাসে কভার করতে হবে। তো আরো কিছু আছে, আমি এটসেট্রা দিয়ে রাখলাম। স্ট্র্যাটেজিকের ভেতর তোমার এতগুলো জিনিস ইম্পর্টেন্ট থাকে, যেগুলো তোমাকে পুরোটা কভার করতে হবে। এবং পুরো জিএস এর মধ্যে সব থেকে যদি তুমি বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকো, তাহলে এখন থেকে প্রিপারেশনে এই স্ট্যাটিক জিকে যেটা আছে এটাকে তুমি ইম্পর্টেন্স দাও, সব থেকে বেশি ইম্পর্টেন্স এটাকে দাও। এর পরবর্তী দেখো যদি আমরা আসি, পরে তুমি ইম্পর্টেন্স দেবে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দ্যাট মিনস পুরো সায়েন্সের পার্টটাকে। সায়েন্স সবার প্রথম তুমি জিএস যখনই পড়বে তখন তুমি কি করবে না, স্ট্যাটিক জিকে সব থেকে বেশি গুরুত্ব দেবে। এরপরেই যদি তুমি গুরুত্ব দাও সেটা হবে কি না, সেটা হচ্ছে সায়েন্সের পোর্শন। তারপরে আমরা যেটা গুরুত্ব দেবো সেটা হচ্ছে জিওগ্রাফিকে, এরপরে আমরা গুরুত্ব দেব হিস্ট্রিকে, দেন পলিটি নিতে পারো, পলিটি। ঠিক, এরপর কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এটাও কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কি বলতো, তুমি যতই পড়বে এদের কোনো ঠিক থাকে না। তুমি ধরো 2 বছর পড়ে গেলে দেখবে 5 বছর আগের কোশ্চেন জিজ্ঞাসা করেছে, যাই হোক, বাট পড়তে তো আমাদেরকে হবে, কভার তো আমাদেরকে করতেই হবে। সো কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর যদি লেস প্রায়োরিটি আমরা দিই তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্স, আর লাস্টে হচ্ছে না কম্পিউটার। কম্পিউটারের কোশ্চেন কিন্তু প্রতি শিফটেই তুমি 2 থেকে 3টে করে পাবে। সেটা শর্টকাট তোমাকে হচ্ছে ফর্মুলা জিজ্ঞাসা করুক বা কোনো অ্যাব্রিভিয়েশন জিজ্ঞাসা করুক, ফুল ফর্ম জিজ্ঞাসা করুক, তো কম্পিউটারের কোশ্চেনও কিন্তু আমাদের কাছে আসে। তাহলে এত বড় জিকে আপাতত এটার দিকে তাকিও না, শুধুমাত্র এটাই ফোকাস করো যে আমরা যেরকমভাবে প্রিপারেশন সমস্ত এক্সামের জন্য নিয়ে এসেছি তার মধ্যে আমাদেরকে পড়তে হবে। কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি আমরা কাকে দেবো, সেটা হচ্ছে এই স্ট্যাটিক জিকেকে। দেন আমরা প্রায়োরিটি দেবো আমাদের পুরো সায়েন্সের পার্টটাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তারপরে আমরা আসবো জিওগ্রাফি, দেন আমরা আসবো হিস্ট্রি, এরপরে আমরা প্রায়োরিটি দেবো পলিটিকে, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে আমরা আসবো এনভায়রনমেন্টাল সায়েন্স আর কম্পিউটার। দেখো এটা যেটা বলছি প্রায়োরিটি বিশেষটা বলছি কিন্তু প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসের উপর। হতেই পারে যে এই বছর এক্সামিনার তোমার সায়েন্সের কোশ্চেন কম দিয়ে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে বেশি কোশ্চেন দিয়েছে, এটা চেঞ্জেস হতেই পারে। বাট তুমি যদি পুরোটাকে কভার করে রাখো তাহলে কিন্তু আমাদের কোনো জায়গাতেই কোনো ডাউট থাকবে না। ঠিক, তাহলে দেখো আমরা একবার রিপিট করি কি বললাম, যে আমরা যখন ম্যাথ পড়বো তখন প্রায়োরিটি দেবো অ্যারিথমেটিকের সাথে সাথে অ্যাডভান্সের পোর্শনকে, যেখানে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক বলো অথবা তুমি অ্যালজেব্রা বলো, জিওমেট্রি বলো, ট্রিগোনোমেট্রি বলো, প্রবাবিলিটি পড়বে, পারমুটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটিও কিন্তু একদম একটা রেলের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা মেন্সে লেভে তুমি দেখতে পাবে। ঠিক, রিজনিং এর ক্ষেত্রে কি বললাম, যখন লজিক্যাল রিজনিং এর উপর আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে। চলো নেক্সট দেখো যেটা আমরা ডিসকাশনে আসবো সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কাট অফ ডিসকাশন করার কারণটা হচ্ছে এটাই, কাট অফ যদি তুমি খুব ভালোভাবে অ্যানালাইসিস না করে বুঝতে পারো তাহলে এটাও বোঝা যাবে না যে তুমি কতটা হার্ডওয়ার্কিং করে চাকরিটা পেতে পারো। ঠিক, সো দেখো 2 বছরের যে এক্সাম প্রিভিয়াসলি কন্ডাক্ট হয়েছিল, একটা 2015 আর একটা 2019, সেই দুটো রেসপেক্টে দেখো যদি আমরা বলি 2015তে টোটাল ভ্যাকেন্সি আমাদের কাছে ছিল কত, 2015তে টোটাল ভ্যাকেন্সি আমাদের কাছে ছিল দেখো 14,023টা। কিন্তু 2019-এ আমরা হিউজ ভ্যাকেন্সি পেয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের ভ্যাকেন্সি ছিল কত না 35,000 প্লাস। এবং 2024-এর যদি আমরা ভ্যাকেন্সি দেখি, 2024-এ কিন্তু আমাদের কাছে ভ্যাকেন্সি কত আছে না, এটাকে তুমি 13,000 বা 14,000 ধরে নিতে পারো, 14,000 প্লাস আমাদের কাছে ভ্যাকেন্সি আছে। সো এটা আমরা দেখো প্রথমেই আন্দাজ করতে পারি যে 2019-এ যদি 35,000 আমাদের কাছে টোটাল ভ্যাকেন্সি থাকার পরেও এত কাট অফ যদি হয়ে থাকে, সো 2024-এ মাত্র 14,000 ভ্যাকেন্সি আমাদের কাছে আছে। সো কাট অফ অনেকটাই বেশি হবে, অনেকটাই হাই হবে কি কমে যাবে, সেইগুলো ডিসকাশন করার কোনো ব্যাপার না। বাট তুমি একটা আন্দাজ করতে পারবে যে এখন থেকে আমাদেরকে রোডম্যাপ ঠিক সেরকম তৈরি করে নিতে হবে যে আমরা মক দিই না কেন বা প্র্যাকটিস সেট সলভ করি না কেন, কতগুলো কোশ্চেন মিনিমাম করতে পারলে
আমি সেই প্রিপারেশনের দৌড়ে টিকে থাকবো, এটা আমরা আইডিয়া লাগাতে পারবো। যেমন ধরো যদি আমরা 2015-তে আসি, আমি একদম হাইয়েস্ট কাট অফের কথা বলছি সিবিটি 1-এর ক্ষেত্রে। যেটা হাইয়েস্ট কাট অফ গিয়েছিল সেটা হচ্ছে চণ্ডীগড়, তাতে কাট অফ গিয়েছিল কত না 82 পয়েন্ট সামথিং, আমি রাউন্ড ফিগার নিলাম। সেই সময় কলকাতার জোনে যেটা আমাদের কাছে কাট অফ ছিল সেটা হচ্ছে 79, মানে অ্যাপ্রক্স তুমি 80 ধরতে পারো, 100-র মধ্যে 79। কিন্তু মাথায় রাখতে হবে এই যে মার্কসটা আমরা বলছি, এই মার্কসটা কিন্তু আফটার নর্মালাইজেশন, আফটার নর্মালাইজেশন করে নেওয়ার পরের কাট অফ এটা আমরা বলছি যে 82 গিয়েছিল হাইয়েস্ট চণ্ডীগড়, এবং কলকাতাতে ছিল কত না 79। এবার নর্মালাইজেশন কিন্তু এফেক্ট খুব ভালোই পড়ে। কেন? কারণ দেখো তোমার অ্যাকিউরেসি যত ভালো হবে, তত কি হবে না, তোমার নর্মালাইজেশন যদি নাম্বার ইনক্রিজ করার কথা বলো, তাহলে সেটার বাড়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। মানে আমার কাছে যদি 70 মার্কস সাপোজ আমি যদি র মার্কস পেয়ে থাকি, আর আমার কাছে অ্যাকিউরেসি যদি সাপোজ 99% হয়, এবং টাফ শিফটে যদি আমি পরীক্ষা দিয়ে থাকি, হয়তো সেই মার্কসটা আমার 10 থেকে 15 বেড়ে গিয়ে 85-এ গিয়েও পৌঁছে যেতে পারে। তখন দেখবি নর্মালি আমি কাট অফ ক্লিয়ার করে নিতে পারবো। ঠিক 2019-এ দেখো তোমার যদি আমরা লেভেল 2, 3, 4, 5, 6-এর কথা বলি, তাহলে সিবিটি 1 একবারই এক্সাম হয়েছিল, এবং ডিফারেন্ট দেখো কাট অফ বেরিয়েছিল। সেক্ষেত্রে যদি আমরা দেখতাম, যেমন স্টেশন ম্যানেজার যে পোস্ট ছিল সব থেকে হাইয়েস্ট পোস্ট, সেক্ষেত্রে আমাদের কাছে কাট অফ গিয়েছিল যেটা সব থেকে হাইয়েস্ট ইউআর, দেখো সবগুলো আমি ইউআর এর ক্ষেত্রেই বলছি, জেনারেল ক্যাটাগরির জন্য। স্টেশন ম্যানেজারের ক্ষেত্রে যেটা হাইয়েস্ট কাট অফ গিয়েছিল সেটা মোস্ট প্রবাবলি 88 ছিল, আর কলকাতা জোনে সেই কাট অফ আমাদের ছিল কত না 85। এরপর তুমি যদি আসো যে গুডস গার্ডের জন্য দেখো হাইয়েস্ট কাট অফ গিয়েছিল 85 ইউআর এর জন্য। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য যেটা হাইয়েস্ট কাট অফ গিয়েছিল সেটা 92 ছিল, হাইয়েস্ট কাট অফের কথা বলছি। কিন্তু এরকম ডিফারেন্ট কাট অফ কিন্তু আমরা পেয়েছিলাম। ঠিক একটা জিনিস দেখো 2024-এর সময় আমাদেরকে মাথায় রাখতে হবে, সবার প্রথম জিনিস তুমি কি মাথায় রাখবে, এক যে ভ্যাকেন্সি ডিক্রিজ হয়েছে, ম্যাক্সিমাম জায়গাতেই ভ্যাকেন্সি কি হয়েছে না ডিক্রিজ হয়েছে আগের থেকে, প্রিভিয়াস ইয়ারের তুলনায় এবছর আমরা ভ্যাকেন্সি অনেকটা কম পেয়েছি, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে 2019-এ সিবিটি 1 থেকে যখন আমরা সিবিটি 2-তে যাচ্ছিলাম, সিবিটি 1 থেকে যখন আমরা সিবিটি 2-তে গিয়েছিলাম, সিবিটি 1 থেকে আমাদেরকে 20 গুণ ক্যান্ডিডেট, মানে একটা সিটের জন্য 20 গুণ ক্যান্ডিডেট আমাদেরকে কোয়ালিফাই করেছিল সিবিটি 2 বা মেন্সের জন্য। বাট এই বছর কিন্তু নোটিফিকেশনে অলরেডি মেনশন করে দিয়েছে যে শুধুমাত্র 15 গুণ ক্যান্ডিডেটকেই কিন্তু সিবিটি 1 থেকে সিবিটি 2-তে কনভার্ট করবে একটা সিটের জন্য। মানে এক তোমার ভ্যাকেন্সি ডিক্রিজ হয়েছে, দ্বিতীয়ত তোমার কতজন স্টুডেন্টকে মেন্স এক্সামের জন্য ডাকা হবে যদি সেটাও আমরা দেখে থাকি, সেটাও কিন্তু আমাদের কাছে কমে গিয়ে 15 জন চলে এসেছে, যেটা আগে 20 জন ছিল। তো সেই রেসপেক্টে দেখলে আশা তো এটা করাই যায় যে প্রিভিয়াস ইয়ারের থেকে হয়তো একটু হলেও তুমি কি পাবে না, হাই কাট অফ এই বছর দেখতে পাবে, হাই কাট অফ এই বছর তুমি দেখতে পাবে। বাট আমি আরো বলছি যে দেখো কাট অফ এখন থেকে এরকম ভাবে কখনোই প্রেডিকশন করা যায় না। কাট অফ ডিপেন্ড করছে মেনলি 3টে জিনিসের উপরে। এক হচ্ছে যে কিরকম তোমার কোশ্চেনের লেভেল এসেছে এটা, দ্বিতীয়ত স্টুডেন্টরা কিরকম সেখানে অ্যাটেম্প্ট করেছে। ধরে নাও অ্যাটেম্প্ট তো আমি করতেই পারি 100টা কোশ্চেন, হয়তো আমার 40টা কোশ্চেন সেখানে ভুল হলো। আর তৃতীয়ত তোমার ডিপেন্ড করবে কিসের উপর, অ্যাকিউরেসির উপর। আর তারপরে লাস্ট যেটা আমাদের কাছে ভ্যারি করবে সেটা তো নর্মালাইজেশন। তো সব মিলিয়ে তুমি এটা ভাবতে পারো যে র মার্কসের কথা যদি আমরা ভাবি, যে কোনো জন্যই তুমি ফর্ম ফিল আপ করে থাকো না কেন, সবসময় এটা এখন থেকে মাথাতে পুরোপুরি ফিক্সড করে নাও যে বাই হোক বাই ক্রুক তোমাকে 75+ থেকে শুরু করে 85 অবধি এর মধ্যে তুমি যদি র স্কোর রাখতে পারো তাহলে একদম ভেরি গুড, যে হ্যাঁ তুমি একদম ঠিকঠাক প্রিপারেশন লাইনে আছো। 75-এর ওপরে সবসময় রাখো, বা এটাকে তুমি 80 নিয়ে নাও, 80 থেকে 85 এই মধ্যে কিন্তু তোমাকে র স্কোরটাকে রাখতে হবে। তাহলে তুমি যেই জোনেই থাকো না কেন, যতই সেখানে তোমার রেড জোন হয়ে থাক, আমার মনে হয় যে নর্মালাইজেশন এবং তোমার অ্যাকিউরেসি যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি কাট অফ ক্লিয়ার করে নেবে। ঠিক, সো এটা ছিল দেখো আমাদের পুরো প্রিভিয়াস ইয়ারের কাট অফের একটা অ্যানালাইসিস। মানে এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদেরকে এখন থেকে এরকম ভাবতে হবে যখনই আমরা মক দেবো বা প্র্যাকটিস সেট সলভ করবো, আমার মার্কস যেন সবসময় ওটার ওপরেই থাকে, এবং আমরা দুটো জিনিসের উপরে ফোকাস দেবো যে আমাদের অ্যাকিউরেসি যেন খারাপ না হয়, অ্যাকিউরেসি আমাদেরকে ভাবতে হবে যে খারাপ যেন না হয়। ওকে, পরে দেখো যেটা আমাদের ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে যে ফ্রি সোর্স আমরা কি কি ইউজ করতে পারি, এবং সেটা এক্সামের সাথে যেন রিলেট করে থাকে। এরকম না যে আমি এমন জায়গা থেকে কিছু মক টেস্ট দিচ্ছি যেগুলোর সাথে এনটিপিসি যেরকম এক্সাম হবে বা টিসিএস যদি এক্সাম কন্ডাক্ট করে তার সাথে কোনো রিলেটেডই নেই, সেরকমটা না।
সো কিছু কিছু জিনিস দেখো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে মক টেস্টের কথা বলো, যে আমরা যেখান থেকে মক টেস্ট দেবো তার সাথে আমরা যেখান থেকে সোর্স ইউজ করে পড়বো, কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে যখন আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, অথবা তার উপরে যখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, সেরকম যদি তুমি ফ্রি কিছু সোর্সের কথা বলতে চাও, তো আমার রেসপেক্টে আমার মনে হয়েছে যে যেই জায়গাগুলো ইউজ করা যেতে পারে এবং ভালো রিলায়েবল সোর্স, সেগুলো দেখো তোমাদের সাথে আমি তুলে ধরছি। তো প্রথম কথা হলো যে সবার পক্ষেই এটা কখনোই পসিবল না, যে ফিনান্সিয়াল কন্ডিশন তো প্রত্যেকের ভালো না, যে আমরা প্রত্যেক জানেই 4,000 5,000 টাকা দিয়ে অফলাইনে কোর্স কিনে সেখান থেকে পড়তে পারবো, বা বেশি বেশি টাকা দিয়ে সেখান থেকে মক টেস্ট পারচেস করবো এবং সেখান থেকে আমরা পড়তে পারবো, এটা পসিবল হয় না। তো ফ্রি কিছু জিনিসের উপরে দেখো আমাদেরকে কি করতে হয়, চোখ রাখতেই হয়, কিন্তু সবসময় এটা মাথায় রাখবে যে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এত পরিমাণে ফ্রি জিনিস বাইরে হয়তো অ্যাভেলেবেল আছে, যার সাথে হয়তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ইম্পর্টেন্সই না, কিন্তু সেই জায়গাগুলোর দিকে তুমি যদি একবার চলে গিয়ে থাকো তাহলে তোমার পুরো প্রিপারেশন কিন্তু বানচাল হয়ে যেতে পারে। ঠিক, দেখো ফার্স্ট যেটার কথা বলবো সেটা হচ্ছে যে টেক্সট বুক। আমাদের ম্যাক্সিমাম জন যারা আমরা প্রিপারেশনে আছি অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকেরই কাছে টেক্সট বুক আছে। কেন? কারণ সব থেকে কম টাকাতে সব থেকে বেশি যদি টেস্টের কথা আমরা দেখি, সেটা কিন্তু আমাদের টেক্সট বুক অ্যাপসেই দেয়। 2019-এর যখন CBT 1-এর এক্সাম হয়েছিল, আমার খুব ভালো করে এটা মনে আছে যে 2019-এ যখন CBT 1-এর এক্সাম হয়েছিল, তখন এক্সামের যে কোশ্চেন এসেছিল তার সাথে টেক্সট বুকের যে মক টেস্টগুলো কন্ডাক্ট করেছিল তার সাথে কোনো দূর দূরকে কোনো সম্পর্কই ছিল না। এরপরে এত মানুষ গালাগালি দিয়েছিল, তারপর থেকেই টেক্সট বুক কিন্তু পুরো এক্সাম রিলেভেন্ট মক টেস্ট বানিয়েছিল CBT 2 এর জন্য। এবং এখনও তুমি যদি টেস্ট দাও তাহলে দেখতে পাবে যে কিছু হয়তো টেস্ট তোমার কাছে মনে হতে পারে ইজি, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে তুমি ফ্রি মক টেস্ট দিতে পারো। যে এই ফ্রি মক টেস্ট কি হয় না, উইকলি হয়। কোথা থেকে পাবে দেখো, তুমি এই টেক্সট বুক অ্যাপস যাওয়ার পর এটা লগ ইন, দেখো এটা লগ ইন ড্যাশবোর্ড যখন তোমার কাছে আসবে, দেন তুমি এই ডান দিকের একটা অপশনে তোমার কাছে দেখো 3টে জিনিস অ্যাভেলেবেল হবে। আমি একটু মার্ক করে দিই। 3টে জিনিসের মধ্যে দেখো এখানে তুমি পাবে কুইজেস, যেগুলো লাইভ চলে। টেস্ট দেখো এখানে আছে, আর এখানে দেখো ক্লাসেস আছে। তো টেস্টের ভিতরে যদি আমরা আসি, সেখানে দেখো ডিফারেন্ট এক্সামের জন্য আলাদা আলাদা করে তোমার উইন্ডো করে দেওয়া আছে, যে SSC এক্সাম, এরপরে ব্যাংকিং এক্সাম, তারপরে তুমি রেলওয়ে এক্সাম পাবে। সো এই জায়গাটা তুমি যদি ফলো রাখো, তুমি দেখবে যে উইকলি তোমার কাছে NTPC বলো অথবা ALP বলো, তোমার কাছে কি হয় না, ফুল মক টেস্ট কন্ডাক্ট করা হয়। তাহলে এখন থেকে তুমি যদি বলতে চাও যে আমি ফ্রিতে মক টেস্ট দিতে চাইছি, পারচেস করার মতো সামর্থ্য আমার নেই, তাহলে জাস্ট এখানে রেজিস্টার করে নাও এবং এখান থেকে তুমি কি করবে না, ফুল মক টেস্ট তুমি দিতে পারবে। ফার্স্ট সোর্স দেখো আমরা বললাম কোথায় না, আমরা টেক্সট বুক অ্যাপটাকে ইউজ করতে পারি ফ্রিতে মক দেওয়ার জন্য, যেখানে উইকলি কন্ট্যাক্ট হয়। চলো নেক্সট সোর্সের কথা দেখো যদি আমরা দেখি, সেটা হবে কিনা অলিভ বোর্ড। অলিভ বোর্ডে আমার তুমি ইউটিউব চ্যানেলেই বলো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যেখানে আছে, সেখানে প্রতি উইকলি যে মক টেস্ট হয় তার লিঙ্ক আমি শেয়ারও করি। যখন তুমি অলিভ বোর্ড যে অ্যাপসটা আছে বা ওয়েবসাইট, তুমি যদি এখানে যাও, তারপরে দেখো তোমাকে যেতে হবে কোথায় না, ডিসকাশন ফোরামে তোমাকে যেতে হবে। ডিসকাস ফোরাম, এই পয়েন্টে তুমি যদি গিয়ে থাকো, তুমি দেখবে যে সেখানে ডিফারেন্ট পজিশনের ভেতর এই যে রেলওয়ে এবং SSC অপশনটা আছে, তুমি যদি এখানটা চুজ করে থাকো, সেখানে দেখো তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে যে ফ্রি অল ইন্ডিয়া উইকলি লাইভ টেস্ট। দেখো টেস্ট যখনই দেবে তখন আমার মনে হয় অল ইন্ডিয়া বিশেষ দেওয়াই ভালো। কেন অল ইন্ডিয়া বিশেষ দেওয়ার কথা বলছি, তার কারণ যদি অল ইন্ডিয়া থেকে তোমার কাছে টোটাল 20,000 জনও সেই টেস্টটা দিয়ে থাকে, তাহলে সেই 20,000 জনের ভেতর তুমি কোন জায়গাতে বিলং করছো, তোমার পজিশন কোথায় আছে, তোমার র্যাঙ্ক 5,000 হচ্ছে কি 7,000 হচ্ছে কি 100-র ভেতরে আসছে, তুমি সেটা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, অল ওভার ইন্ডিয়ার সবার সাথে আমি কম্পেয়ার করার পরেও আমি খুব ভালো পজিশনে আছি। এটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এবং এটা বলে দিই, দেখো এটাও কিন্তু উইকলি হয়, স্যাটারডে আর সানডে, এই দুদিন প্রতি সপ্তাহে অ্যাভেলেবেল থাকে এবং কোশ্চেনও মোটামুটি ঠিকঠাকই বানাই এবং তুমি সাজেশনও করতে পারবে। তোমার যদি মনে হয় যে জিকেটাকে আর একটু বেশি হার্ড করা দরকার বা ম্যাথটার একটু লেভেল ইনক্রিজ করা দরকার, সো প্রতিটা মক টেস্ট তুমি যখন সাবমিট করবে, তারপরে গিয়ে তুমি দেখবে যে সেখানে একটা তোমার কাছে ফর্ম আসে, ওনারা জানতে চান যে তোমার মতে কি বলছে, যে তোমার ম্যাথে আরও একটু বেশি টাফ বানানো দরকার কি রিজনিংয়ে একটু বেশি টাফ বানানো দরকার, তুমি চাইলে সেখান থেকে সাজেশন দিতে পারো। ঠিক, 3 নম্বর দেখো সোর্সের কথা যদি আমরা বলি, একটা হচ্ছে যে আড্ডা 247, তুমি এখানেও আসতে পারো। এখানেও দেখো উইকলি আমাদের কাছে লাইভ মক টেস্ট চলে। যেমন এই যে পুরো ড্যাশবোর্ড, এখানে তুমি যখন মক টেস্টের ভেতরে আসবে, টেস্ট ইভেন্টের ভেতর তুমি যদি ক্লিক করো, দেখো অল ইন্ডিয়া মক RRB NTPC 23 নভেম্বর 2024, এখানেও কিন্তু ফ্রি ফুল মক টেস্ট তুমি দিতে পারবে। দেখো অ্যাটেম্প নাও এটা আছে, এটাও কিন্তু ফ্রি অফ কস্ট তোমার কাছে চলে। তাহলে এটা একটা সোর্স যেখান থেকে তুমি ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। ঠিক, পরেরটাতে দেখো
ফিউচার কুল হচ্ছে এমন একটা অ্যাপস আপাতত এখন দেখলাম যেখানে সমস্ত এনটিপিসির মক টেস্টকে কিন্তু ফ্রি বানিয়ে দিয়েছে। মানে বাদবাকিগুলো দেখো যেরকম আমরা উইকলি দিচ্ছিলাম যে হ্যাঁ এগুলোতে সব আমরা উইকলি মক টেস্টটাই ফ্রি পাচ্ছি, বাকিগুলো হয়তো আমাদেরকে পারচেস করতে হবে। কিন্তু ফিউচার কুল অ্যাপ যেটা আছে এখানে তুমি যদি দেখো তোমার সমস্ত সিবিটি 1 এর মক এবং সিবিটি 2 এর মক এখন থেকে ফ্রি করে দিয়েছে। একবার গিয়ে দেখো আরআরবি এনটিপিসি ফ্রি মক টেস্ট 2024 লেটেস্ট টোটাল 184টা মক টেস্ট আছে, যেগুলো সব কিন্তু কি করেছে সিবিটি 1 এর সবগুলো ফ্রি অফ কস্ট দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি চাইলে এখান থেকে কিন্তু সিবিটি 1 এর পুরো ফুল মক, দেখো মক টোটাল 174 আছে, ফুল মক টেস্ট 71, এরকম ভাবে ডিফারেন্ট আছে। সেকশনাল টেস্ট দেখো 30 আছে, চ্যাপ্টার টেস্ট আছে 73। যদি তোমার ল্যাঙ্গুয়েজের না ইস্যু হয়ে থাকে, যেমন ধরো শুধুমাত্র যতগুলো মক টেস্টে তোমাদেরকে সোর্স আমি বলছি এর মধ্যে টেক্সট বুকটাই তুমি একমাত্র পাবে যেটা হয়তো তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে, বাদবাকিগুলোতে সব তোমাকে ইংলিশ ধরেই সলভ করতে হবে, কারণ হিন্দি তো আমরা সেরকম বুঝতে পারবো না। ল্যাঙ্গুয়েজে যদি প্রবলেম না হয়ে থাকে তাহলে আপাতত তুমি বাদবাকিগুলোকে ইউজ করতে পারো। ঠিক, সো এই চারটে দেখো, এটা ছাড়াও আরও অনেক আছে। যেমন তুমি যদি আসো পেড মক টেস্টের ক্ষেত্রে গাইডলি তুমি নিতে পারো, টার্ম মক টেস্ট বানাই, প্র্যাকটিস মক আছে, এখান থেকে তুমি দিতে পারো। আনএকাডেমি আছে, ফিজিক্সওয়ালা আছে, সব জায়গাতেই আছে, বাট এইগুলো থেকে তুমি আপাতত এখন ফ্রি মক টেস্ট দিতে পারো। দেখো প্রিপারেশন যখন আমরা নিই তখন সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিসোর্সকে তুমি যত বেশি ছোট করবে, রিভিশনের উপরে যত বেশি তুমি টাইম দেবে, ততই কিন্তু তুমি সামনের দিকে এগোবে। বা আমাদের কাছে রিসোর্সেস হিউজ হয়ে গেল, কোনো জিনিসের উপর আমরা ঠিকঠাকভাবে কমপ্লিটই আমরা করতে পারলাম না, তখন কিন্তু আমরা নাজেহাল হয়ে যাবো এবং কোনো জিনিস পরীক্ষার হলে গিয়ে আমাদের মাথা থেকে বেরোবেও না। তাহলে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরকে কি করতে হবে না, রিসোর্স ছোট করতে হবে। একটা যে কোনো প্ল্যাটফর্ম বড় জোর দুটো প্ল্যাটফর্ম তুমি ইউজ করতে পারো, এর বেশি কিন্তু না। আমি তোমাকে দেখাচ্ছি এতগুলো, তুমি ফ্রি মক টেস্ট এখান থেকে দিয়ে নাও। দেন তোমার যদি মনে হয়ে থাকে যে যেটা তোমার মনে হচ্ছে যে বেস্ট, যে হ্যাঁ এক্সাম একদম ঠিকঠাক কোশ্চেনগুলো একদম ওরা সেট করছে এক্সামের জন্য, তুমি সেইটাকেই বারবার ফলো করো, সেখান থেকে টেস্ট দাও, মাল্টিপল রিসোর্স একদম ইউজ করো না। ঠিক, পরে আসো দেখো নেক্সট আমরা যেটা ডিসকাশন করব এখন, সেটা হচ্ছে যে ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল। যেরকম আমরা ফ্রি মক টেস্টের কথা বললাম যে কি কি সোর্স আমরা ইউজ করতে পারি, এখন ফ্রি স্টাডি মেটেরিয়ালের ভেতরে দুটো জিনিস আসতে পারে। যে এক, আমরা ইবুক বা বুক যদি পাই, যদি আমরা ইবুক বা বুক যদি পাই ফ্রি কন্টেন্ট সেটা। আর দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো পার্টিকুলার ইউটিউব চ্যানেল, যেই ইউটিউব চ্যানেল থেকে তুমি ফ্রি অফ কস্ট সমস্ত জিনিসে যারা যারা সেলফ স্টাডি করতে চাইছো, ঠিক, যারা সমস্ত চ্যাপ্টার টপিক ওয়াইজ ধরে ধরে তুমি তার কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, তার সলিউশন পাবে হাতে নাতে, সেরকম জিনিস দেখো তোমাদের সাথে এখন শেয়ার করবো। সবার প্রথমেই দেখো আমাদেরকে ফোকাস করতে হবে কি, যদি তুমি ইবুক বা বুকের কথা বলো, যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে এই যে 2019-এর যে নোটিফিকেশন ছিল তার যে সিবিটি 1 আর সিবিটি 2 এক্সাম কন্ডাক্ট হয়েছে, সিবিটি 2 এক্সাম কন্ডাক্ট হয়েছে, এই দুটোর টপিক ওয়াইজ কি কি কোশ্চেন আমাদের কাছে এসেছে সেই পুরোটা সোর্স তোমাকে আগে কমপ্লিট করতে হবে। সেই পুরোটা তোমাকে একদম পুরো ঝালাই করে নিতে হবে যে কোন কোন টপিক থেকে কিরকম কিরকম লেভেলের কোশ্চেন এসেছে। তার জন্য তোমার কাছে দুটো সোর্স আমি প্রোভাইড করছি, এ দুটো ফলো করতে পারো। এক, তুমি পিনাকেল ইউজ করতে পারো, যেখানে একদম টাইপ ওয়াইজ এবং টপিক ওয়াইজ তোমার কাছে কভারেজ করে দেওয়া আছে। দেখো একটা ম্যাথ আছে যেখানে চ্যাপ্টার ওয়াইজ কভারেজ করে দেওয়া আছে, টোটাল 6200+ কোশ্চেন আছে। রিজনিং এর দেখো সেম চ্যাপ্টার ওয়াইজ কভারেজ করে দেওয়া আছে, যেখানে 6300 মানে 6300+ কোশ্চেন দিয়ে দেওয়া আছে। আর জেনারেল স্টাডিজের ক্ষেত্রে তোমার 7100+ কোশ্চেন আছে, সবটাই কিন্তু ইংলিশ মিডিয়াম, এদের কিন্তু বাংলা মিডিয়াম তুমি পাবে না, সবটাই কিন্তু ইংলিশ মিডিয়াম। ঠিক, আরেকটা দেখো এআর পাবলিকেশন আছে, তার 4টে ডিফারেন্ট বই আছে। ম্যাথের জন্য একটা আছে যেখানে 9900+ কোশ্চেন টপিক ওয়াইজ প্লাস টাইপ ওয়াইজ দিয়ে দেওয়া আছে। রিজনিং এর ক্ষেত্রেও 9000+ কোশ্চেন, জেনারেল স্টাডিজের ক্ষেত্রে 7500+, আর সায়েন্সটাকে দেখো আলাদা করে দিয়েছে 7300+, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন এখানে আছে। এটাও তুমি যদি দেখো তাহলে এটারও কিন্তু ল্যাঙ্গুয়েজ আমাদেরকে আপাতত ইংলিশ ধরেই সলভ করতে হবে। তুমি যদি বেঙ্গলি ইউজ করতে চাও তাহলে কিরণ পাবলিকেশনের তুমি বুক পাবে, একবার গুগলে সার্চ করে দেখে নিও, যদি পিডিএফ অ্যাভেলেবেল হয় তো ভালো। কিরণ পাবলিকেশন তার তুমি বাংলা ফলো করতে পারো, অথবা রিসেন্টলি দেখলাম যে লীলা রয় এনার বুক দেখবে আছে, সেই বুকও তুমি ফলো করতে পারো, যেটা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে। ঠিক, সো বেঙ্গলি ফলো করতে চাইলে আপাতত তুমি কিরণ পাবলিকেশন, লীলা রয় যে কোনো একটা নিতে পারো, অথবা তুমি যদি ইংলিশ ফলো করতে চাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শুধুমাত্র দেখার জন্য, পড়াশোনার জন্য, প্র্যাকটিসের জন্য বা ডিটেলস কনসেপ্ট পড়ার জন্য বুক তোমাদেরকে আমি শুধুমাত্র এটাই সাজেস্ট করতে পারি যে অন্য কিছু না পড়ে শুধুমাত্র লুইসেন্টের যে
হলুদ কালারের বুক ছিল, সেই বুকটাকেই জাস্ট শুধু বারবার রিভিশন করতে থাকো, বারবার রিভিশন করতে থাকো। আর তার সাথে সাথে যেগুলো তোমার কাছে কারেন্ট ইভেন্টস চেঞ্জ হচ্ছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট আর স্ট্যাটিকের পার্ট আর স্ট্যাটিক জিকের পার্ট, এই দুটোকে নিজেদের মতো করে আপডেট করো এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। বা রিসেন্টলি ধরে নাও সিজিএল বলো বা সিএইচএসএল বলো, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো ডাউনলোড করাই যাচ্ছে, সেখান থেকে একবার দেখে নাও যে তোমার কাছে স্ট্যাটিক জিকে রিসেন্ট নিউ প্যাটার্নের কি কি কোশ্চেন আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে, সেগুলোকে বারবার রিভিশন করতে থাকো। ঠিক, দেখো এখানটাতে হয়তো তুমি পিডিএফ যদি বাইরের থেকে নাও পেয়ে থাকো, তোমাকে হয়তো পারচেস করতে হতে পারে। আরেকটা সোর্স তোমাকে আমি বলছি, যেটা মোবাইল অ্যাপস হয় আমাদের গগন প্রতাপ স্যারের একটা মোবাইল অ্যাপস দেখো আছে, যেটা নাম তুমি টেস্ট র্যাঙ্কিং। এটা তুমি গুগল প্লে স্টোরে গেলেই পাবে। সেটাকে ডাউনলোড করার পর যখন তুমি রেজিস্টার করবে, তারপরে দেখো এখানে অপশন আসবে তোমার কাছে ইবুক। রিসেন্টলি স্যার কি করেছেন না, এই ইবুকের ভেতরে যখন তুমি যাবে, সেখান থেকে ডিফারেন্ট এক্সামের জন্য যতগুলো তোমার কম্পাইলেশন অফ বুক আছে সবগুলোকে কিন্তু ফ্রি করে দিয়েছেন। যেমন দেখো, এটা আমি রেলের জন্য তোমাকে দেখিয়েছি স্ক্রিনশট, যে রেলের কমপ্লিট একটা ইবুক প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন ছিল সবগুলো টাইপ ওয়াইজ উইথ তার সলিউশন সবগুলো প্রোভাইড করে দেওয়া আছে। তো অন্য কোথাও থেকে না পেলে তুমি এখান থেকে বই ডাউনলোড করে নিতে পারো। এরপরে দেখো এরকম ম্যাথের আছে, সেটা ডাউনলোড করতে পারো। জিএস এর আছে, সেটা ডাউনলোড করতে পারো। নেক্সট তুমি নিচের দিকে গেলে কম্পিউটারে পাবে। এগুলো তুমি সব এখান থেকে ডাউনলোড করে তুমি সলিউশন চেক করতে পারো বা কোশ্চেন দেখতে পারো যে কিরকম লেভেল এসেছিল। ঠিক, তো ডিফারেন্ট স্যারের ক্ষেত্রেও আছে। তুমি যদি আদিত্য রঞ্জন স্যারের দেখো, তিনিও বের করেছেন ম্যাথের কোশ্চেন, এরকম বই আছে। সাহিল স্যারেরও আছে। সো যে কোনো একটা জায়গা থেকে তুমি ডাউনলোড করো, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবাই যেহেতু কম্পাইলেশন করেছে, একটা ফলো করলেই তোমার হয়ে যাবে। এরকম নয় যে মাল্টিপল ফলো করা মানে তোমার কাছে ডিফারেন্ট কোশ্চেন আসবে, তা কিন্তু না। ঠিক, পরের দেখো যদি আমরা ডিসকাশনে আসি, সেটা হচ্ছে যে ইউটিউব ক্লাস কোনটা তোমার কাছে বেস্ট হবে, যেখান থেকে তুমি খুব ভালোভাবে কনসেপ্ট শিখতে পারবে। দেখো এখন ইউটিউবে তুমি যদি খোলো, এক ট্রিক্সেই বাজিমাত, শর্ট ট্রিক্সেই সব কোশ্চেন হয়ে যাবে, 5 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। এইসব জিনিসের পেছনে তুমি যখনই দৌড়াবে, পরীক্ষার হলে গিয়ে ওগুলো তোমার কোনো মাথায় থাকবে না। তাই প্রিপারেশন যেহেতু করছো, টাইম যেহেতু আমাদের কাছে আর 4-5 মাস আছে অনলি, বা 3-4 মাস আছে, সেই টাইমটাকে ভালো করে যদি ইউটিলাইজ করতে হয়, তাহলে তুমি একদম কোর কনসেপ্ট ক্লিয়ার করো। প্রতিটা জিনিসের ধরে কোর কনসেপ্ট ক্লিয়ার করো। ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে তো বলবোই বারবার, এটা তবে জিএস তবু মুখস্থ করে হয়ে যায়, বুঝার 2-1টা বার থাকে, বাদ বাকি নয়। কিন্তু ম্যাথ এবং রিজনিং খুব ভালোভাবে তার যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নাও, এক্সামিনার যতই ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দেখ না কেন, তুমি কিন্তু কোশ্চেন সলভ করে বেরিয়ে আসতে পারবে। বাট ওই শর্টকাট ওয়েতে তুমি যদি যাও, যে শর্টকাট ট্রিক্স কিছু শিখে নিলে, তুমি একটু ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে দিলেই খেল শেষ। ঠিক, দেখো ল্যাঙ্গুয়েজ যদি প্রবলেম না হয়, কারণ প্রত্যেকেই কিন্তু হিন্দিতেই পড়ান, সববার ফার্স্ট আমি প্রায়োরিটি দেবো সেটা হচ্ছে সাহিল স্যারকে। সাহিল স্যারের নিজস্ব চ্যানেল তুমি ফলো করতে পারো, যে কুইক টিক্স বাই সাহিল স্যার। অলরেডি রেলের জন্য অনেকদিন থেকেই ক্লাস চলছে। সো এখান থেকে তুমি পুরো টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে ম্যাথের। তো এই পার্টটাতে আমরা ডিসকাশন করছি কি নিয়ে, না শুধুমাত্র ম্যাথ সাবজেক্টটা নিয়ে। ম্যাথ সাবজেক্ট নিয়ে দেখো আমরা ডিসকাশন করছি। ঠিক, এটা ছাড়া প্রিভিয়াস ইয়ারের পিআইকিউ তুমি যদি চাও, যে এটা ছাড়া তুমি যদি পিআইকিউ সিরিজ দেখো, তাহলে আদিত্য রঞ্জন স্যারেরও কনসেপ্ট এই চ্যানেলটাতে তুমি দেখতে পারো। সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, সেগুলোর সলিউশন কিন্তু উনি করান, এটা তুমি ফলো করতে পারো। অথবা গগন প্রতাপ স্যারও কিন্তু টার্গেট রেলওয়ে এক্সাম, দেখো রেলওয়ে প্র্যাকটিস সিরিজ ওনার চ্যানেলে তুমি যদি যাও, যে ম্যাথ কনসেপ্ট কিং, এখান থেকে তুমি যদি আসো, তাহলে শুধুমাত্র রেলওয়ের জন্য এখানে প্রতি টপিক ওয়াইজ তুমি পাবে, যে নাম্বার সিস্টেম কমপ্লিট রিভিশন, এরপরে দেখবে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ ডিফারেন্স চ্যাপ্টারগুলো হয়ে আছে অলরেডি। তো সেইগুলো কিন্তু তুমি এখান থেকে ধরে কমপ্লিট করতে পারো। যে কোনো একটা সোর্স নাও, বেছে নাও। আমার মনে হয় যে সাহিল স্যার আপাতত বেস্ট, একদম ছোট পার্ট থেকে বুঝে নিয়ে আসবে। মানে যাদের হয়তো ম্যাথ খুবই উইক আছো, তারা সববার প্রথমেই কিন্তু সাহিল স্যারকেই ফলো করো, এটাকে ধরেই চলো। ঠিক, এটা বেস্ট। বাদ বাকি তোমার চয়েস, তোমার নিজের মতো, তুমি যেটা খুশি বেছে নিতে পারো। রিজনিং এর দেখো অনেক স্যারই আছেন, বাট যদি আমরা দুটোর কথা বলি, এক হচ্ছে দীপক স্যার, রিজনিং লাইভ বাই দীপক স্যার, এটাকে ফলো করতে পারো। অথবা তুমি অরুণ স্যারকেও ফলো করতে পারো, রিজনিং বাই অরুণ কুমার স্যার। ঠিক, আরো অনেক স্যারই আছেন, বাট যে কোনো একটা ফলো করো তাহলেই হবে। মনে রাখবে যে ম্যাথের থেকেও কিন্তু রিজনিং সহজে আমরা মার্কস তুলতে পারবো, কিন্তু যেটা ব্যাপার সেটা হলো যে প্র্যাকটিস। অনেক বেশি প্র্যাকটিস তুমি যদি করো, তবেই তুমি কিন্তু 100% মার্কস সেখানে সলভ করে বেরিয়ে আসতে পারবে। ঠিক, চলো দেন দেখো, যদি আমরা সায়েন্সের কথা বলি, তাহলে সব থেকে টপ মোস্ট স্যার যেটা আমার সবসময় লাগে, সেটা হচ্ছে নীরজ স্যার। নীরজ স্যারের কাছে তুমি যদি সায়েন্স একবার কভার করে নাও, আমার মনে হয় না যে এর থেকে আর কোনো বেস্ট স্যার তোমার আছে বলে মনে হবে। আদারওয়াইজ তুমি যদি বলো যে না আরও একটা কোনো স্যার বা ম্যাডামকে প্রেফার করতে চাও, তাহলে কাজল ম্যাডামের ক্লাস একবার দেখতে পারো।
এই দুটো স্যার বা এই দুটো একটা স্যার বা একটা ম্যাডামকে তুমি যদি ফলো করে নাও তাহলে আমার মনে হয় না সায়েন্স নিয়ে ইনক্লুডিং নিউমেরিক্যালের কোশ্চেন যেগুলো আসে, যেমন হয়তো এনটিপিসিতে নিউমেরিক্যাল কোশ্চেন অতটা আসে না, কিন্তু আরআরবি গ্রুপ ডির কথা যদি আমরা বলি সেখানে তো প্রচুর নিউমেরিক্যালের কোশ্চেন আসে ফিজিক্স থেকে আমাদের, তো সমস্ত কিন্তু তোমার কাছে কভার হয়ে যাবে। ঠিক, বাদ বাকি তুমি স্ট্যাটিক জিকে বলো বা এই হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এগুলো নিজের মতো করে ওই লুসেন্ট থেকেই পড়ে নাও, বা যা যা বই তোমার কাছে আছে সেটা ডব্লিউবিসিএস ম্যানুয়াল হোক বা যে যা জিএস এর বই তুমি ফলো করছো সেখান থেকে বারবার একটা জিনিসকে রিভিশন করতে থাকো। আমার মনে হয় যে এগুলো হলে তোমার কাছে কভার হয়ে যাবে, কারণ সায়েন্সটা বোঝার পার্ট, ম্যাথ বোঝার পার্ট, রিজনিং বোঝার আছে কনসেপ্ট। তাই এই তিনটে ইউটিউব চ্যানেলের দেখো বেস্ট সোর্স তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা নিজেদেরও যদি কিছু কমেন্ট থেকে থাকে বা কিছু জানার থেকে থাকে, কোনো জায়গাতে ডাউট থেকে থাকে, প্লিজ প্রত্যেকে কমেন্টে কিন্তু এটা জানিও। ঠিক, তো দেখো আমরা অনেকগুলো জিনিসই আপাতত এখন ডিসকাস করলাম। পরে যদি আমরা ডিসকাশনের পার্টে আসি সেটা হচ্ছে যে পেড মক টেস্ট কোনটা নেবে এবং কোনটা তোমার কাছে ভালো হবে। তোমাকে 3-4টে সোর্স আমি শেয়ার করছি। সবার প্রথমে দেখো যেটা শেয়ার করবো সেটা হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুকে অ্যাকচুয়ালি এরকম পার্টিকুলার কোনো একটা টপিকের উপরে টেস্ট পারচেস করা যায় না। এখানে তুমি ইয়ারলি পাসবুক ফলো করতে পারো, মানে কিনে নিতে পারো, যেটা মনে হয় এখন খুব সম্ভবত 599 বা 699 টাকাতে 1 বছরের জন্য দিচ্ছে। কিছু ডিসকাউন্ট তুমি পাবে হয়তো কুপন কোড অ্যাপ্লাই করলে, এবং এইটাতে তুমি যদি একবার পারচেস করে নাও তাহলে যতগুলো এক্সাম আছে সমস্ত এক্সাম কিন্তু তুমি এখানে মক টেস্ট দিতে পারবে। শুধুমাত্র এটা না যে তুমি রেলের মক টেস্টই দিতে পারবে, সমস্ত এক্সামের মক টেস্ট তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। এবং এখন দেখো যে এই মক টেস্টটা এখন চলছে যে আরআরবি এনটিপিসি সিবিটি 1 এবং সিবিটি 2তে 2024-এর, তাতে কিন্তু টোটাল 1285টা মক টেস্ট অলরেডি এখানে আছে। 1285 মক টেস্ট মানে হিউজ, মানে এর ভিতর তুমি ফুল মক টেস্ট পাবে সিবিটি 1-এর, সেকশনাল টেস্ট দিয়ে দেওয়া আছে, টপিক ওয়াইজ দিয়ে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার দিয়ে দেওয়া আছে। যখন তুমি ভেতরে গিয়ে যাবে তখন এত রকমের মক টেস্ট তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। এটা একটা সোর্স, তুমি বাই করতে পারো। নেক্সট দেখো যেটা বলবো সেটা হচ্ছে যে অলিভ বোর্ড। অলিভ বোর্ডের একটা মক টেস্ট আছে যেখানে টোটাল সিবিটি 1-এর ক্ষেত্রে 41টা মক টেস্ট দিয়ে দেওয়া আছে। দেখো এটা ফ্রি মক টেস্ট যেটা বললাম উইকলি চলে, সেটা বাদেও তুমি যদি দেখো তাহলে আরো 41টা তুমি কি পাবে না মক টেস্ট পাবে সিবিটি 1-এর জন্য। এবং প্রাইস যদি আমরা এটা দেখি, যেহেতু পেড মক টেস্ট, এটার প্রাইস তোমার কাছে এরকমই পড়বে, হয় 399 বা 299 এরকম কিছু একটা আসবে কুপন কোড অ্যাপ্লাই করে, কারণ এখন 50 থেকে 60% দেখবে তোমার কাছে অফ চলছে। যদি মনে হয় সবার প্রথম দেখো পেড মক টেস্ট নর্মালি কিনতে যেও না, একবার মক টেস্ট সব জায়গাতে ফ্রিগুলো দাও, কারণ এখনই তোমার কাছে মক টেস্ট এতটা ইম্পর্টেন্ট হবে না যতটা তোমার পরীক্ষার ঠিক 2 মাস আগে বা 1.5 মাস আগে ইম্পর্টেন্স লাগবে। তখনই আমাদের কাছে মক টেস্ট বেশি লাগবে, প্রতিদিন দুটো করে মক টেস্ট দিতে হবে, তার অ্যানালাইসিস করতে হবে। এখন অতটা পেড মক টেস্ট আমাদের ইম্পর্টেন্স না, আগে ভালো করে ফ্রি মকগুলোই এখন ইউজ করো, দেন তারপরে গিয়ে লাস্টে গিয়ে তুমি বাই করে নেবে। ঠিক, নেক্সট আসে দেখো এটা হচ্ছে যে প্র্যাকটিস মক। প্র্যাকটিস মকে সিবিটি 1-এর টোটাল 20টা মক টেস্ট আছে, যার প্রাইস হচ্ছে অনলি 149 টাকা। এখান থেকে পারচেস করতে পারো। সিবিটি 2-এর ক্ষেত্রেও দেখো 20টা মক টেস্ট দিয়ে দেওয়া আছে, এরও প্রাইস কিন্তু 149 টাকা। এটা ছাড়া তোমাকে আমি বলছি যে এটা ছাড়া তুমি আড্ডা 247 এখান থেকেও চাইলে পারচেস করতে পারো। গাইডলি একটু বেশি টাফ কোশ্চেন বানাই, গাইডলি চাইলে তুমি এখান থেকেও পারচেস করতে পারো, বা আদার্স তো আছেই। মাথায় রাখবে যে যাই হোক না কেন একটু টাকা খরচা হলেও মিনিমাম 2টো সোর্স অন্তত ইউজ করবে পরীক্ষার আগে। এক, টেক্সট বুক, এটাকে তো মিস করবেই না, কারণ এত পরিমাণ টেস্ট তুমি পাবে। টেক্সট বুকটাকে সাথে রাখো, তার সাথে পারলে হয় অলিভ বোর্ড অথবা প্র্যাকটিস মক অথবা আড্ডা, এর মধ্যে তোমার যেটা ভালো লাগবে যে কোনো একটাকে তুমি চুজ করে নিও, কিন্তু 2টো সোর্স মিনিমাম রাখো মক টেস্টের জন্য। ঠিক, আর তুমি যদি পেড কোর্সের কথা বলো, দেখবে আমাদের বাংলাতে যেগুলো হয় সমস্ত ইনস্টিটিউট কি করছে যে 4,000 5,000 টাকা করে, 4,000 অথবা 5,000 টাকা এরকম অফলাইনে কোর্স দেখবে লঞ্চ করছে। ঠিক, তো আমার মনে হয় ওই রকম জায়গাতে 4,000 5,000 টাকা খরচা করার থেকে তুমি যদি 700-800 টাকাতে ঘরে বসে কোনো একটা মক টেস্ট পেড কোর্স নিয়ে নাও এবং সেখান থেকে তুমি প্রিপেয়ার হতে থাকো, আমার মনে হয় সব থেকে বেস্ট হবে সেটাই। কেন দেখো, এক তো তোমার টাকাতে অনেকটা কম লাগবে, দ্বিতীয়ত তুমি যেই ইনস্টিটিউটে ভর্তি হবে সেই ইনস্টিটিউট তোমার বাড়ির থেকে কতটা হবে, যাতায়াতে তোমার টাইম নষ্ট, প্রতিদিন তুমি সেরকম ভাবে ক্লাস পাবে কি পাবে না, তার থেকে যারা এই সোর্সে আছেন, যারা সিজিএল পড়াচ্ছেন, সিজিএসএল পড়াচ্ছেন, প্রতিদিন কোশ্চেন অ্যানালাইসিস করছেন, তাদের স্কিল কিন্তু অনেকটাই আমার মনে হয় বেশি হবে এবং তুমি সেখান থেকে এক্সাম রিলেভেন্ট পাবে। স্কিল বেশি হও বা না হও সেটা পরের কথা, কিন্তু এক্সাম রিলেভেন্ট তুমি জিনিসগুলো পাবে সবসময়, যেগুলো আসবে, যেগুলো আসতে পারে সেরকমই কিছু কোশ্চেন সবসময় পড়াশোনা তুমি করবে। ঠিক,
সো টেক্সট বুকে দেখবে যেটা পেড কোর্স চলছে খুব সম্ভবত এটার প্রাইস তোমার কাছাকাছি আন্ডার 500-র মধ্যেই তুমি পেয়ে যেতে পারো, পুরো একদম এনটিপিসি সিবিটির 1+ সিবিটি 2 সবটাই মনে হয়, একবার চেক করে নাও যে 500 টাকার মধ্যেই তোমার চলে আসবে পুরো ফুল কোর্স। অলিভ বোর্ডে দেখবে যে কোর্সটা চলছে মোস্ট প্রবাবলি সেটা তোমার প্রাইস 699 সামথিং এরকম কিছু আছে, একটু হয়তো কস্টলি, এটা 699 এরকম আছে। ওকে, আড্ডাটা একবার চাইলে তুমি চেক করে নিতে পারো, বাট যদি তোমাকে পারচেস করতেই হয়, দেখো ল্যাঙ্গুয়েজের যদি তোমার কাছে প্রবলেম না হয়ে থাকে, কারণ সবাই তো হিন্দিতেই পড়াবেন এখানে অথবা ইংলিশে পড়াবেন, বাংলাতে তো সবাই পড়াবেন না, তো টেক্সট বুকে হয়তো বাংলাতে থাকতে পারে, বাট আমার মনে হয় যদি তোমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম না হয়ে থাকে তাহলে কেরিয়ার উইল অ্যাপ, মানে রাকেশ যাদব স্যার ওনার যে অ্যাপস আছে কেরিয়ার উইল, ওখান থেকে তুমি পারচেস করতে পারো, খুব সুন্দর কিন্তু ওখানেও পড়াচ্ছেন দেখলাম, ঠিক, ওখানে কিন্তু সায়েন্সের জন্য কাজল ম্যাডাম আছেন। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা জিনিস অ্যাড করে নিও, যেখানে ফ্রি ইউটিউব ক্লাস বলছিলাম ম্যাথের জন্য, সেখানে তুমি আরেকটা ম্যাথের রাকেশ যাদব স্যারকে ওখানে অ্যাড করে নাও। উনি দেখবেন রেলওয়ে রতন সিরিজ বলে একটা সিরিজ স্টার্ট করেছেন, যেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টপিক ওয়াইজ ধরে ধরে উনি করাচ্ছেন, রাকেশ যাদব স্যার ইউটিউব চ্যানেল, ঠিক, রাকেশ যাদব স্যার, এটাও তুমি এখানে অ্যাড করে নিতে পারো, যেটা তোমার মনে হবে ভালো, যার পড়ানো তুমি বেশি বুঝতে পারছো সেটাকেই বারবার ফলো করো, ঠিক আছে। চলো, তো সবগুলো দেখো ডিসকাশন করলাম যে ফ্রি মক টেস্ট কোথা থেকে তুমি দেবে, পেড মক টেস্ট কোনটা ভালো বা কোনটাকে তুমি পারচেস করবে, ফ্রি ইউটিউব চ্যানেলের কথা তোমাকে বললাম, পেড তোমার কাছে কোর্স কোনটা তুমি নিতে পারো, সেই সোর্সগুলো দেখো সবগুলোই বলে দিলাম। এবার দেখো লাস্ট পার্ট যেটা আমাদের কাছে ডিসকাশন করার, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি, আর কি কি ভুল যেগুলো না করলে হয়তো তোমার চাকরি তুমি পেতে পারো, আবার যে ভুলগুলো হয়তো তুমি যদি এখন করে থাকো তাহলে চাকরিটা তোমার কাছে হাতছাড়া হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে এখন আমরা ডিসকাশন করব। স্ট্র্যাটেজি দেখো, সবার প্রথম আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে তুমি যেহেতু তোমার কাছে সিলেবাস পুরোপুরি নখদর্পণে আছে, যে কি কি সিলেবাস আমার কাছে আছে, কি কি জিনিস আমাকে কভার করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল, কোন কোন পার্ট থেকে বেশি কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছিল, ঠিক সেরকম ভাবেই তোমাকে একটা রোডম্যাপ তৈরি করে নিতে হবে সিলেবাসের উপর। রোডম্যাপ তৈরি করে নাও সিলেবাসের উপর, যে তুমি কিভাবে এই 3-4 মাসের মধ্যে ফুল সিলেবাসকে কভার করতে পারো, তার উপরেই ডিপেন্ড করছে যে তোমার পড়ার টাইম টেবিল কি ডিপেন্ড করবে, যে তোমার টাইম টেবিল কতটা তোমার কাছে পড়তে হবে, কতটা জিনিস কভার করতে হবে, তার উপরে ডিপেন্ড করছে তুমি দিনে কত ঘন্টা করে পড়বে। দেখো অ্যাডলিস্ট পড়ার কথা যদি আমি বলি তাহলে 6 থেকে 8 ঘন্টা তোমাকে তো অ্যাডলিস্ট পড়তেই হবে মাস্ট। যেমন ম্যাথকে তুমি যেন তেন প্রকারণে 2 ঘন্টা করে টাইম দেবে, রিজনিংকে 1.5 ঘন্টা তোমাকে টাইম দিতেই হবে, হাফ অ্যান আওয়ার, বাদ বাকি টাইমটা তুমি সবটাই কি নাও, জিএসকে দাও। এবার এখন তুমি শুধুমাত্র পড়ার জন্য এইটুকু টাইম তুমি এখন দিচ্ছ, মিনিমামের কথা বলছি, তুমি এটাকে আবার যতটা পারবে ম্যাক্সিমাইজ করতে পারো তোমার নিজের মতো করে, কারণ অনেকেই দেখো আমরা এরকম থাকি যারা ওয়ার্কিং প্রফেশনাল আছি, যে কিছু কাজ কোনো না কোনো জায়গাতে আমরা কন্ট্রাকচুয়াল পোস্টে হোক বা কিছু কাজের সঙ্গে যুক্ত আছি, তো হয়তো সারাদিন আমরা টাইম না পেলেও বাদ বাকি রাতে যে টাইমটা আমরা পাই সেখান থেকে আমাদের টাইম বের করতে হচ্ছে, তো সেরকম থাকতে পারে, তো সেই জন্যই বললাম যে মিনিমাম এই টাইমটা দাও, বাদ বাকি তুমি এই টাইমটাকে ম্যাক্সিমাইজ করতে পারো, এটা একটা পার্ট মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এখন যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে রিসোর্স যেটা তোমার কাছে আসবে সেই রিসোর্সটাকে তোমাকে ছোট করতে হবে। রিসোর্স কি করতে হবে, তোমাকে ছোট করতে হবে। এই ইউটিউব চ্যানেলে ঢুকলে এখান থেকে এগুলো পড়ছে, তোমার মনে হলো ঠিক আছে চলো এখানটা পড়লাম, কালকে নতুন একটা ইউটিউব চ্যানেল পেলে সেখান থেকে 2টো পড়লে, তারপর দিন নতুন ইউটিউব চ্যানেল সেখান থেকে 2টো পড়লে, এরকম ভাবে তুমি রিসোর্স বাড়তেই থাকবে এবং তুমি সব আস্তে আস্তে ভুলতেই থাকবে, এরকম না। রিসোর্সটাকে ছোট করো, আর একই জিনিসকে আমাদেরকে কি করতে হবে না, একই জিনিসকে আমাদের বারবার পড়তে হবে, একই জিনিসকে আমাদের বারবার পড়তে হবে, বিশেষ করে জিএস সেকশন, নাহলে তুমি ভুলবেই। ম্যাথে তোমার মনে হবে যে একই রকম টাইপের কোশ্চেন করতে বোরিং লাগছে, তোমার টাইপটাকে একটু চেঞ্জ করলে ভালো লাগবে, ডিফারেন্ট টাইপের কোশ্চেন তুমি সলভ করতে ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু জিএসকে তোমাকে কি করতে হবে, কোনো পার্টিকুলার একটা বই তুমি পড়ো এবং সেটাকে তুমি বারবার পড়ো, এটা কিন্তু তোমার যেন না হয় যে এই লেখকের একটা বই পড়লাম, কালকে একটা ওই লেখকের বই পড়লাম, 2 মাস পরে একটা অন্য লেখকের শুরু করলাম, এরকম না। 5টা বইকে একবার পড়ার থেকে একটা বইকে 5বার করা কিন্তু তোমাকে অনেক বেশি ভালো মার্কস দেবে, ঠিক। তাহলে ফার্স্ট পয়েন্ট, তুমি নিজের মতো করে টাইম টেবিল তৈরি করো, রোডম্যাপ তৈরি করে নাও, কিভাবে তুমি নিজের মতো করে সিলেবাস শেষ করবে, কারণ এই জিনিসগুলো সব তোমাকে নিজেকেই করতে হবে। তোমাকে যদি আমি বলে দিই বা কেউ যদি একটা ইউটিউব চ্যানেলে বলে দিল যে তুমি সকালে এটা পড়ো, বিকেলে ওটা পড়ো, সন্ধ্যাবেলা ওটা পড়ো, ওরকম ভাবে হয় না। সকালে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে ইচ্ছে করছে, তখন কেউ রুটিন বানিয়ে দিল তোমাকে সকালে ম্যাথ পড়তে হবে, মাথাতে তোমার ঢুকবেই না, তোমার নিজেরই খারাপ লাগবে। সো নিজের জিনিস তোমাকে নিজের মতো করে তৈরি করতে হবে, টাইম টেবিল তার সাথে রোডম্যাপ, ফার্স্ট পয়েন্ট।
সেকেন্ড পয়েন্ট তোমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে রিসোর্স তোমাকে কি করতে হবে, ছোট করতে হবে, একই জিনিসকে তুমি বারবার পড়বে। ওকে, 3 নম্বর পার্টে দেখো এখন আমাদেরকে যেটা করতে হবে, উইকে অ্যাটলিস্ট তুমি একটা করে ফুল মক টেস্ট দেবে, ওয়ান ফুল মক টেস্ট তোমাকে দিতে হবে। ঠিক, অনেকগুলো সোর্স দেখো তোমাকে আমি বললাম, সব জায়গাতেই ফ্রিলি মক টেস্ট চলছে, সেটা অলিভ বোর্ড বলো, আড্ডা বলো, টেক্সট বুক বলো, যে কোনো একটা জায়গা থেকে তুমি উইকলি একটা করে ফুল মক টেস্ট দেবে। 4 নম্বর পার্টে হচ্ছে যে শুধু মক টেস্ট দেওয়াই না, মক টেস্টের যখন রেজাল্ট তোমার কাছে আসবে, সেই মক টেস্টকে তোমাকে কি করতে হবে না, বসে বসে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, তোমাকে করতে হবে। ঠিক, কেন? তার কারণ হচ্ছে এই অ্যানালাইসিসটাই তুমি বুঝতে পারবে যে তোমার কোন জায়গাতে ভুলগুলো থাকছে, তোমার কতটা এখনো ওই চ্যাপ্টার উপরে ঘাটতি আছে, কতটা কমতি আছে, কতটা তোমাকে এখনো পড়তে হবে। সাপোজ ধরো আমি 30টা ম্যাথের মধ্যে 30টা ম্যাথই করলাম, আমি দেখলাম 28টা ম্যাথ আমার ঠিক হয়েছে আর 2টো ম্যাথ আমার কাছে রং হয়েছে। আমি যদি অ্যানালাইসিস না করি তাহলে এই 2টো ম্যাথ কি কারণে রং হয়েছে, সেই 2টো রং কিন্তু পরের যখন মক টেস্টটা আমি দেবো পরের উইকে, তখন কিন্তু এই টাইপের কোশ্চেন দিলে আমি আবার ভুল করব। তো সেই ভুলটাকে বা সিলি মিস্টেকটাকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রতিটা মককেই যখন অ্যানালাইসিস করব খুব সুন্দরভাবে, সেখান থেকে আমরা এটা শিখব যে আমরা যেই সিলি মিস্টেকগুলো করছি সেই সিলি মিস্টেকগুলো যেন পরের এক্সামটাতে বা পরীক্ষার অরিজিনাল হলে যখন আমরা যাব সেইখানে গিয়ে যেন আমরা না করি। তারই একটা দেখো প্ল্যাটফর্ম আমাদেরকে মক টেস্ট বানিয়ে দেবে, যে CBT 1-এর তুমি এক্সাম হলে বসে বসে কম্পিউটার সামনে যেই পরীক্ষা দেবে, তুমি বাড়িতে বসে বসেও ঠিক সেরকম একটা এনভায়রনমেন্ট তুমি যদি করে নিতে পারো, তাহলে এক্সাম হলের যে প্রেশার, অনেকে দেখবে এরকম হয় যে অনেকে এক্সাম হলের প্রেশার নিতেই পারছেন না, ভয় পেয়ে যায়, ক্যালকুলেশন করতে পারে না, মাথা থেকে বেরোয় না সেই সময় কিছু জিনিস, ঘাবড়ে যায়। তো সেই প্রেশারটাকে যদি আমরা ট্যাকেল করে নিতে পারি এখন থেকে বসে বসে, তাহলে আমাদের কাছে এই জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। ঠিক, সো এখন এরকমভাবেই তোমাকে প্রিপারেশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেন যখন তুমি দেখবে যে তোমার কাছে আর এক্সামে আর 2 মাস বাকি আছে কি আর 1.5 মাস বাকি আছে, তখন প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ওই 2টো করে পেড মক টেস্ট তুমি সোর্স অ্যাভেলেবেল মানে সোর্স তুমি ইউজ করো, তখন তুমি পার ডে একটা করে মক টেস্ট দিতে পারো, পার ডে একটা করে মক টেস্ট দাও। মক টেস্ট যদি তোমার কাছে 1.5 ঘন্টার হয়, সেটাকে 2 ঘন্টা ধরে বসে বসে অ্যানালাইসিস করো। জিএস এর যেই কোশ্চেনগুলো তুমি পাচ্ছ না তার সম্বন্ধে যেই এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া আছে সেগুলোকে ভালো করে নোট ডাউন করো, সেগুলোকে তুমি পড়ো, এরকমভাবেই তোমাকে চলতে হবে। যদি তোমার কাছে মনে হয় যে তোমার ক্যাপাবিলিটি একটু বেশি আছে, তাহলে একদিনে একটা জায়গাতে তুমি একদিনে 2টো করে মক টেস্টও দিতে পারো, যে সকালে একটা মক টেস্ট দিলে সেটার অ্যানালাইসিস করলে, যা যা পড়েছো তুমি সেটাকে দুপুরের দিকে রিভিশন করলে, যদি তুমি ফ্রি থেকে থাকো রাতে আবার একটা মক টেস্ট দাও, সেটাকে অ্যানালাইসিস করে ঘুমিয়ে যাও, সকালে উঠে নতুন করে আবার রিভিশন করো, আবার মক টেস্ট দাও, তুমি চাইলে এরকমটাকে ইউজ করতে পারো। ঠিক, সো এতগুলো পয়েন্ট দেখো আমরা এখন বললাম। যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শর্টকাটের দিক থেকে একদমই এখন মাথা ঘামাবে না, যদি ঘামিয়েছো তাহলে তুমি ফেসেছো। কারণ এখন হয়তো সেটা তুমি বুঝতে পারবে না, তোমার মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু বুঝতে পারবে যে শর্টকাট জিনিস শেখাটা কতটা ভয়ঙ্কর জিনিস। ঠিক, সো দেখো অনেক কিছু ডিসকাশন করলাম, এর বাইরে যদি তোমাদের আরও কিছু ডাউট থেকে থাকে তাহলে অবভিয়াসলি তোমরা এটা কমেন্টে জানিও, এর বাইরের কোনো সোর্স বা আরও কিছু যদি জানার থাকে। আর আমার ইউটিউব চ্যানেলে দেখবে দুটো মক টেস্ট নয় মানে প্র্যাকটিস ক্লাস আমরা শিডিউল বানিয়ে রেখেছি। একটা দেখো আরআরবি, এনটিপিসি এবং ডব্লিউবিপির এক্সামকে ফোকাস করে, যেখানে আমরা ওয়ান শট ভিডিও নিয়ে এসেছি এবং প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এটাকে সলভ করে করে যাব আপ টু এক্সাম অবধি, যেখানে একটা ভিডিওতেই আমরা পুরো চ্যাপ্টার যত ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছিল তার সমস্ত টাইপ আমরা কভার করে নেব। এর বাইরে হয়তো তোমার টাইপ আসা পসিবল না, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে, ডেটা চেঞ্জ হবে, এর বাইরে হয়তো টাইপটা চেঞ্জ হবে না। সো ম্যাথ এবং জিআই এর সমস্ত টপিক ধরে ধরে আমাদের এই ওয়ান শট ভিডিও আসবে। ভিডিওর লেন্থ হয়তো তোমার 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হবে, কিন্তু এই 3 ঘন্টার তুমি কোশ্চেন প্র্যাকটিস করা মানে তোমার এই পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে আর কোনো ডাউট থাকবে না, কোনো প্রবলেম থাকবে না, এটা একটা। আর সেকেন্ড দেখো একটা সুপার 30 সিরিজ আছে, যেখানে আমরা মিক্সড কোশ্চেন প্র্যাকটিস করি, ঠিক, যেখানে 30টা করে কোশ্চেন থাকে প্রতি সেটে, ম্যাথের 15টা কোশ্চেন, রিজনিংয়ের 15টা কোশ্চেন। তোমার যদি মনে হয় যে তুমি যদি তোমার প্রিপারেশনটাকে বুস্ট করতে চাও, তুমি কনসেপ্ট যেখান থেকে শেখো না কেন, হয় সেলফ স্টাডি করো বা কোনো জায়গাতে ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে থাকো, সেখান থেকে তুমি পড়ো না কেন কনসেপ্ট, কিন্তু প্র্যাকটিস তুমি যদি করতে চাও এক্সাম রিলেভেন্ট কোশ্চেন, তাহলে তুমি চাইলে এটাই অ্যাড হতে পারো। ঠিক আছে, চলো। সো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, প্রত্যেককে থ্যাংক ইউ। যদি কোনো জায়গাতে ডাউট থেকে থাকে প্লিজ প্রত্যেক কমেন্ট করবে, এবং প্রত্যেকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, ধন্যবাদ সবাইকে।